শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। লাইভটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা ভিউ এবং সিলেট ভিউর পেজ থেকে একসাথে। চলুন জেনে নেওয়া যাক সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নাম করে সিলেটে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া আমিনুর রহমানের কাছ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গিয়েছে। পুলিশ তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ফলে বেরিয়ে এসেছে এসব তথ্য। এছাড়াও রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পুলিশ জানিয়েছে আমিনুরের সঙ্গে সিলেটের আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশ তাদের ঘিরে জাল গুটিয়ে আনছে। শীঘ্রই তাদের গ্রেফতারের আশা প্রকাশ করেছে পুলিশ। সিলেটে গত কয়েকদিন ধরেই টক অব দ্য টাউন ছিল প্রতারক আমিনুর রহমানের ঘটনাটি। গ্রেফতারের পর বেরিয়ে আসে তার সম্পর্কে নানা জানা অজানা চাঞ্চল্যকর তথ্য। নিজেকে সে স্থানীয় একটি সংবাদপত্রের উপদেষ্টা এবং সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াতো। প্রতারণার দায়ে আগেও একবার গ্রেফতার হয়েছিলেন তিনি, তারপরও থেমে থাকেনি প্রতারণা। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নাম করে সিলেটের প্রায় 300 মানুষের কাছ থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে আমিনুরের বিরুদ্ধে। এমনকি টাকা আত্মসাৎ করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের তৎপরতায় তার সেই উদ্দেশ্য সফল হয়নি। গত 1 মার্চ তাকে পুলিশ গ্রেফতার করে এবং 2 মার্চ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এ সময় আমিনুরকে 5 দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন এবং আমিনুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে। সিলেট নগরের জিন্দাবাজারের হক সুপার মার্কেটে আমিন রহমান ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার। নাম সর্বস্ব সেই প্রতিষ্ঠান খুলে সিলেটের প্রায় 300 তরুণের কাছ থেকে 15 কোটি টাকা হাতিয়ে নেয় আমিনুর রহমান। সম্প্রতি তরুণদের কয়েকজন রোমানিয়ার ফ্লাইট দেওয়ার কথা ছিল। তারা আমিনুর রহমানের দেয়া কথা মতো রোমানিয়ার যাওয়ার জন্য এয়ারপোর্টেও চলে গিয়েছিলেন। এয়ারপোর্টে গিয়ে আমিনুর রহমানকে ফোন দিলে সে ফোন ধরেনি। বিদেশ যেতে না পারিয়ে গত 26 ফেব্রুয়ারি তরুণরা সিলেটের জিন্দাবাজারের আমিনুর রহমান ট্রাভেলসের অফিসে এসে জানতে পারেন বিষয়টি প্রতারণা করা হয়েছে। এর আগে 2 দিন আগে আত্মগোপনে চলে যায় আমিনুরের উপর ভুক্তভোগীরা এসে ভিড় করে আমিন ট্রাভেলসে। জানা যায় আমিনুর রহমান এই প্রথম গ্রেফতার হননি। 2015 সালে দেশব্যাপী আলোচিত একটি প্রতারণা মামলা সহ সহযোগী সহ গ্রেফতার হয়েছিল সে। অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা আমিনুর রহমান প্রথম একটি ট্রাভেলসে সহকারীর কাজ করত। একটা সময় নিজ এলাকায় অ্যাডভান্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন তিনি, যেখান থেকে পাসপোর্ট নবায়ন সহ নানা ধরনের কাজে সিলেটের শহরের বিভিন্ন ট্রাভেলসে করিয়ে নিতেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রিমান্ড শেষে গতকাল আমিনুরকে আদালতে প্রেরণ করা হয় এবং আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও রিমান্ডের সময় তাকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এজাহারভুক্ত আসামিরা ছাড়াও কয়েকজন তার সঙ্গে জড়িত। তদন্তের স্বার্থে তারা তাদের নামগুলো এখন প্রকাশ করতে চাইছেন না, তবে তারা আশা করছেন শীঘ্রই সবাইকে গ্রেফতার করা হবে। মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইন্দ্রজিৎ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার দক্ষিণ বাজারের ইন্দ্রজিৎ স্টোরের ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ইন্দ্রজিৎ কুলাউড়া শহরের মাগুরা এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটের লেখা অনেকটাই অস্পষ্ট, সেটি পাঠ উদ্ধারের চেষ্টা চলছে। তবে চিরকুটের একটি অংশে লেখা, আমার ভাইয়ের সামর্থ্য আছে আমাকে 2 থেকে 3 লাখ টাকা দেওয়ার, কিন্তু দেয়নি, নিজে বড় ভাইয়ের কাছ থেকে অনেক টাকা পাবো। ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ইন্দ্রজিৎ স্টোরের ভিতর থেকে ইন্দ্রজিতের লাশটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নারী দিবসে মৌলভীবাজারে উদ্বোধন হলো কন্যা নারীদের হাট। ব্যতিক্রমী এই হাটের আয়োজন করে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন এবং লেডিস ক্লাব। সপ্তাহে 2 দিন করে সারা বছর এই হাট বসবে এখানে। এই হাটের ক্রেতা ও বিক্রেতা শুধুমাত্র নারী। ধীরে ধীরে এই হাট সারা জেলায় প্রসারিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আজ মঙ্গলবার 8 মার্চ দুপুরে মৌলভীবাজার উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সম্মুখে এই হাটের উদ্বোধন করেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার উদ্দিন, বিসিক প্রতিনিধি সহ বিভিন্ন উদ্যোক্তারা। প্রথম দিনে এই আয়োজনে স্থান পেয়েছে 6টি স্টল এবং এই স্টলগুলোতে রয়েছে মেয়েদের জন্য তৈরি শাড়ি, সালোয়ার কামিজ সহ বিভিন্ন ধরনের পণ্য।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবদিন রহমান বাঁধন জানিয়েছেন, শুধুমাত্র নারীদের জন্য এই হাটের উদ্বোধন করা হয়েছে। নারীরা যাতে স্বচ্ছন্দে সারা বছর কেনাকাটা করতে পারেন এবং এই ইউনিয়নটি নিরাপত্তার দিক থেকে উপযোগী, তাই এখানে হাটের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন জানিয়েছেন, শুধুমাত্র আজকের জন্য নয়, বছরব্যাপী সপ্তাহে 2 দিন ধরে চলবে এই হাট এবং এটা চলমান থাকলে ব্যাপক সাড়া পাবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। সিলেট কোতোয়ালি থানায় পুলিশের হাতে শ্রমিক নেতা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন এমন অভিযোগে গভীর রাতে সড়ক অবরোধ করেন ট্রাক শ্রমিক চালকরা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত নগরীর সোভানীঘাট উপশহর থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এবং সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁওয়ে অবরোধ করে রাখেন তারা। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে সকাল 9টায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সিলেট বিভাগীয় গোলাম হাদিস সাইফুল জানান, নগরের 3 নং ওয়ার্ডের একটি জায়গা মাটি কেটে অন্যত্র নেওয়া হচ্ছে, ট্রাকে করে অন্যত্র নেওয়া হচ্ছে সে মাটি। কিন্তু গতকাল রাত 11টার দিকে এই মাটি বহনকারী 5টি ট্রাক জব্দ করে স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ তার ওয়ার্ড থেকে মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগে তিনি পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে চালকসহ ট্রাক 5টি থানায় নিয়ে যায়। গোলাম হাদি জানিয়েছেন, খবর পেয়ে রাত 2টার দিকে কোতোয়ালি থানায় যান শ্রমিক নেতা এবং সেখানে কথাবার্তা বলার এক পর্যায়ে পুলিশের কনস্টেবল কালাম মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই খবরে তাৎক্ষণিক নগরীর উপশহর এবং কুমারগাঁওয়ের রাস্তায় ট্রাক ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। পরে আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধটি প্রত্যাহার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের মিডিয়া উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানিয়েছেন, শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে বলেছেন। ভুক্তভোগীরা জানান, কিছু হলে রাস্তায় এলোপাথারি গাড়ি ফেলে রাখতে হবে এবং আলোচনা করে সমাধান করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখন থেকে ভোজ্য তেল বিক্রির সময় গ্রাহকদেরকে রসিদ দেবেন দোকানিরা। পাকা রসিদ দেওয়া ছাড়া আগামী শুক্রবার থেকে ভোজ্য তেল কেনা বেচা বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান। মঙ্গলবার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে অধিদপ্তরের এক সভায় মহাপরিচালক এই কথা জানিয়েছেন। এইচ.এম. শফিকুজ্জামান বলেন, মানুষের চাহিদা মেটাতে রমজান মাস পর্যন্ত দেশে প্রচুর তেল মজুদ আছে এবং এই সংকটের ধোঁয়াশা দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত ভোজ্য তেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পায়তারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপণন ব্যবস্থায় কারো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শফিকুজ্জামান আরও জানান, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্য তেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। মৌলভীবাজারের বড়লেখার সুজানগর পাথারিয়া কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে 2 বখাটেকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে শিক্ষার্থীরা। সেই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আটককৃতরা জুড়ি উপজেলার জাহাঙ্গীরাই গ্রামের একলাসুর রহমানের ছেলে রায়হান মিয়া এবং ভুক্তেরা গ্রামের মাসুক মিয়ার ছেলে মারুফ হোসেন। তবে ঘটনার সময় আরেক বখাটে বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামে আব্দুস সামাদ পালিয়ে যায়। তারা বেশ কয়েকদিন ধরে কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। কলেজ শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর 12:30টার দিকে রায়হান মিয়া, মারুফ হোসেন ও আব্দুস সামাদ মিলে সুজানগর পাথারিয়া কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে। এই সময় কলেজের শিক্ষার্থীরা তাদের দুজনকে আটক করতে পারলেও আব্দুস সামাদ পালিয়ে যায়। পরে তাদের দুজনকে অধ্যক্ষের রুমে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে 2 বখাটেকে উত্তম মধ্যম দেওয়ার ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পরপরই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে অনেকেই 2 বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি সড়কের নাম বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রতীকী সড়ক হিসেবে নাম রাখা হয়েছে। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এমবাদাখার এরিয়ার 14টি রাস্তা ও স্থানের নাম পরিবর্তন করে মহিলাদের নাম দিয়ে ফলক লাগায়। ভালিয়েন্তা বাংলা নামক একটি প্রবাসী সংগঠন আন্দোলনে সম্পৃক্ত থাকায় তারা বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে একটি সড়কের ফলক সম্পৃক্ত করেছে। ভালিয়েন্তে বাংলা সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজলিল্লাহি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীবাদী আন্দোলনেও তাদের সংগঠনের নারী সদস্যরা সম্পৃক্ত রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের আধিক্য রয়েছে এই অঞ্চলে, তাই এই অঞ্চলের সড়ককে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান, প্রতীকী কিংবা সাময়িকভাবে নাম পরিবর্তন করা হলেও স্থানীয় সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছে যাতে বাঙালি অধ্যুষিত এই অঞ্চলের নামের সাথে বাংলা সড়ক সংযুক্ত করা হয়। পাঠ্যপুস্তকে নারী অধিকার সুরক্ষার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছে ইউজিসি। দেশের সকল পাঠ্যপুস্তকে নারীর অধিকার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। একই সঙ্গে
পুরুষের সম অধিকার, মর্যাদা ও সহমর্মিতার বিষয়গুলো কারিকুলামে যুক্ত করা, নারীর প্রতি বৈষম্য না হওয়া সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি কর্তৃপক্ষের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসিজি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব আহ্বান জানিয়েছেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউসিজি চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ বলেন, পরিবারের ছেলে ও কন্যা শিশুর মধ্যে যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে পিতামাতাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কন্যা শিশুর ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। এটি নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় এক ধরনের প্রতিবন্ধকতা। পরিবার থেকে সম অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এক্ষেত্রে মা বাবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় আপন বড় ভাইয়ের হাতে ছোট বোনকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার ছোট দিঘলিয়া গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম দম্পতির 25 বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দুজনের মাঝে পারিবারিক কলহ লেগেছিল। ঘটনার দিন দুপুর 12টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে নুরুন্নাহার বাপের বাড়ি চলে যায়। অপরদিকে জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে যায়। এ সময় পারিবারিক কলহ নিয়ে ভাই সিফাতুল্লাহ ও বোন হালিমা খাতুনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার বোনের গলা কেটে ফেলে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানিয়েছেন, জাকির হোসেন একজন সহজ সরল প্রকৃতির লোক, যার জন্য প্রায় স্বামী স্ত্রীর ঝগড়া হতো এবং ঝগড়ার সময় সিফাতুল্লাহ বাবা হালিমা মায়ের পক্ষ নিত, যে কারণে সিফাতুল্লাহ তার বোনকে হত্যা করতে পেরেছে। কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে 30,000 ইয়াবা ও 1 কেজি ক্রিস্টাল মেথ সহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি টেকনাফ পৌরসভা 9 নং ওয়ার্ডের কুলাপাড়া এলাকার মৃত আব্দুল খায়ের ছেলে মোস্তাক আহমদ। এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কুলালপাড়ার মোস্তাক আহমদের বসতঘরে অভিযান চালিয়ে রুমের ওয়ার্ড্রোবে লুকায়িত 30,000 পিস ইয়াবা ও একটি ক্রিস্টাল ম্যাথ উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কক্সবাজার আদালতে তাকে প্রেরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের কিছু খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টার ব্যবধানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 446 জন। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল 436 জন এবং মৃত্যু হয়েছিল 4 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় সারা দেশে 19,964 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 2.23। এর আগের দিন এই হার ছিল 2.18%। দেশে করোনা পরিস্থিতি সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত 15,000-এর উপরে উঠেছিল এবং 3 ফেব্রুয়ারি পর্যন্ত তা 10,000-এর উপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্তের হার কমেছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে এবং তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট 19,48,148 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে এবং এর মধ্যে সুস্থ হয়েছেন 18,49,946 জন। মৃত্যু হয়েছে 29,096 জনের এবং সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,062 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।